Since our last class got cancelled, so this is a supplementary video যেখানে আমি হচ্ছে ওই ক্লাসের কন্টেন্টগুলোই রেকর্ড করে দিয়ে দিচ্ছি। সো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম জাস্ট ভার্চুয়াল মেমরি সিমুলেশনের প্রথমের যেই অ্যালগোরিদমটা ওটা, অ্যান্ড দ্যাট ওয়ান ওয়াজ ফিফো। এখন জাস্ট আগেরটা দিস ওয়ান, ওটার পরে হচ্ছে আরও দুইটা আছে, একটা হচ্ছে এলআরইউ আর একটা হচ্ছে অপটিমাল। সো এলআরইউটা দেখবো কি, এলআরইউ এর ফার্স্টে মিনিংটা একটু বোঝার চেষ্টা করি। লিস্ট রিসেন্টলি ইউজ, তার মানে আমরা রিসেন্ট ইউজগুলো দেখবো, তার মাঝে লিস্ট যেটা রিসেন্টলি ইউজ হচ্ছে ওটাকে আমি রিপ্লেস করব। এক্সাম্পল দেখলে হয়তো আর একটু ক্লিয়ার হবে। সো অ্যাগেইন আমাদের সিনারিওতে হচ্ছে তিনটা যদি মেমোরি স্লট থাকে, আমরা তিনটা স্লট হচ্ছে ক্রিয়েট করে ফেলবো। সো লেটস ক্রিয়েট 3 স্লটস। আচ্ছা, ধরে নেই আমার মেইন মেমোরিটা দেখতে কিছুটা এরকম, 1 নাম্বার সেকেন্ডে 2 নাম্বার সেকেন্ডে প্রত্যেকটাকে আমরা ট্র্যাক করব। হ্যাঁ, সো এখন হচ্ছে 1 নাম্বার সেকেন্ডে আমাদের এটা ছিল এমটি ছিল, দ্যাট মিন্স এটা একটা মিস, এখানে নাই। আমরা P2 কে চাচ্ছি, P2 আমাদের প্রেজেন্ট নাই, দ্যাটস ওয়াই P2 উইল বি এ মিস। অ্যান্ড P2 কে আমরা এখানে জায়গা দেব, যেহেতু ফ্রি স্লট আছে আমাদের কাছে, ফ্রি স্পেস আছে, তাহলে আমরা জায়গা দেব। সো 2 নাম্বার সেকেন্ডেই প্রথমে এটাকে কপি করে নিয়ে আসি। স্টেটটা শুরুতে এরকম ছিল, P3 কে খোঁজ করলাম, P3 এখানে নাই, দ্যাট মিন্স ইট উইল বি এ মিস। P3 কে আমি এখানে জায়গা দিব। দেন অ্যাগেইন এটাকে কপি করে নিয়ে আসি, P2 P3। এখন আমি চাচ্ছি P2 আমার কাছে অলরেডি আছে, সো দিস উইল বি এ হিট। সামনে তাকাই, সামনে হচ্ছে গিয়ে P1, এটা হচ্ছে গিয়ে P2 কপি করে নিয়ে আসবো। ফ্রি স্পেস যেহেতু আছে কোনো সমস্যা নেই, এখনও রিপ্লেস করা লাগবে না, ফ্রি স্লটেকে বসায় দিছি, ইট উইল বি এ মেস। নেক্সটে আসি P5। এখন দেখে বুঝতেছি যে এখানে আমার প্রথমে কপি করে নিয়ে আসি জিনিসগুলা, আচ্ছা। সো এখন আমার এই তিনটার মাঝে P5কে লাগবে, তার মানে কোনো একটাকে আমার রিমুভ করা লাগবে, বেসিক্যালি রিপ্লেস করা লাগবে। এখন কোনটাকে রিপ্লেস করবো, এখন আমার অ্যাভেলেবল অপশনগুলো দেখবো। অ্যাভেলেবল অপশনগুলো হচ্ছে P2 P3 P1, এগুলো লিস্ট, এখানে বলছে লিস্ট রিসেন্টলি ইউজ, তার মানে সবার রিসেন্ট ইউজগুলো আমরা দেখব। সো P2 এর রিসেন্ট ইউজ কোথায় হয়েছে, P2 এর রিসেন্ট, বেসিক্যালি P2 এর রিসেন্ট ইউজ বা লাস্ট ইউজটা হয়েছে 3-এ গিয়ে, P3 এর হয়েছে 2-তে গিয়ে, P1 এর হয়েছে এখানে। এই তিনটার মাঝে এই তিনটাই কিন্তু ওদের নিজস্ব নিজস্ব রিসেন্ট ইউজ বা লেটেস্ট ইউজ, বাট এই তিনটার মধ্যে সবচেয়ে দূরে কে আছে, P3, দ্যাট মিন্স দ্যাট ইজ আওয়ার লিস্ট রিসেন্টলি ইউজ, দ্যাটস মিন আমরা P3-কে রিপ্লেস করে এখানে P5-কে বসাবো। অ্যাগেন এখানে কিন্তু একটা বোঝার জিনিস আছে, দ্য ডিফারেন্স বিটুইন লিস্ট এলআরইউ ভার্সেস ফিফোতে আমরা দেখি হচ্ছে তিনটার মাঝে কে কখন আসছে, ওই হিসাব করলে P2 কিন্তু P3 এর আগে আসছিল, দ্যাট মিন্স তখন আমরা P2-কে রিপ্লেস করতাম। বাট যখন আমরা লিস্ট রিসেন্ট ইউজ করি, তখন কে আগে আসছে কে পরে আসছে ওটা আমরা দেখি না, আমরা তার রিসেন্ট ইউজগুলা দেখি। আমরা তার একটু পাস্টে যাই, পাস্টে গিয়ে দেখি কে কখন ইউজ হয়েছে, কে কখন আসছে ওটা তখন ম্যাটার করে না। তারপর আমরা নেক্সটে যাই, নেক্সটে হচ্ছে দেখতেছি আমাদের আছে হচ্ছে P2, অ্যাগেইন P2 এখানে আমাদের কাছে অ্যাভেলেবল, সো দ্যাট উইল বি এ হিট। ওকে, সরি। নেক্সট আমাদের কাছে আছে P4, সো P4 আমাদের জন্য ইট উইল বি এ মিস, অবভিয়াসলি ইট উইল বি এ মিস, বাট আমাকে রিপ্লেস করতে হবে। এখন কোনটা কোনটা করব এটা একটু আমরা দেখি।
অ্যাগেন আমাদের অপশনগুলোর মাঝে রিসেন্ট ইউজকে আমরা সিলেক্ট করব, লিস্ট রিসেন্টটাকে আমরা রিপ্লেস করব। সো এই তিনটার মাঝে P2 আছে, P5 আছে, P1 আছে। P2 লাস্ট ইউজ হয়েছে এখানে, P5 লাস্ট ইউজ হয়েছে এখানে, P1 লাস্ট ইউজ হয়েছে এখানে। এই তিনটার মাঝে লিস্ট রিসেন্টলি ইউজ হয়েছে P1, দ্যাট মিনস আমরা P1কে রিপ্লেস করে P4 রাখবো। তারপর আমাদের P5, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের হবে, দিস উইল বি এ হিট অলরেডি ছিল। তারপর আমাদের P3 এর জন্য কোনো একটাকে আমার রিপ্লেস করা লাগবে। অ্যাগেন আমি হচ্ছে একটু ট্র্যাক করি কোনটার কখন হয়েছে। সো P2 তিনটার মাঝে P5 হয়েছে এখানে, P2 হয়েছে এখানে, P4 হয়েছে এখানে। লিস্ট রিসেন্টলি হচ্ছে P2, দ্যাট মিনস আমি P2কে রিপ্লেস করব। P2কে রিপ্লেস করে P3 বসলো, P5, P4, দিস উইল বি এ মিস। দেন আবার হচ্ছে P2 আসলো। অ্যাগেইন আমরা হচ্ছে গিয়ে রিপ্লেস করা লাগবে, এই তিনটার মাঝে আমরা রিপ্লেস করব P3, P5, P4। সো এই তিনটা অপশনকে মাঝে P4টা লাস্টে ইউজ হয়েছে। সো P4 এর জায়গায় আমরা P2 দিব, P5 and P3, this will be a mess। and then হচ্ছে আমাদের আসলো P5। সো P5 আছে, সো ডিরেক্ট কপি করে নিয়ে করে ফেলি। অ্যান্ড যেহেতু ছিল অলরেডি এক্সিস্ট করতো, ইট উইল বি এ হিট। লাস্টে P2 অলরেডি, দিস উইল বি এ হিট অ্যাজ ওয়েল, যেহেতু আমাদের P2 অলরেডি আছে। সো এইভাবে করে আমাদের সিমুলেশনটা এখানেই ডান। সো এই সিনারিওতে আমরা দেখতে পেলাম আমাদের হচ্ছে হিটের সংখ্যা আসছে 1 2 3 4 5, 5টা হিটের অ্যামাউন্টটা হচ্ছে ছিল আমাদের 5। ওকে, সো আমরা যদি একটু প্রিভিয়াস স্লাইডে দেখি, আমাদের যখন আমরা সেম স্ট্রিংয়ের উপর বা সেম প্রসেসগুলোর উপর যখন আমরা FIFO অ্যাপ্লাই করেছিলাম, তখন আমরা পেয়েছিলাম হিট হচ্ছে 3টা হিট ছিল। সেম ডেটার উপর আমরা যখন হচ্ছে গিয়ে LRU ইউজ করলাম, আমরা পেয়েছি 5টা হিট। অ্যান্ড আমাদের হিট বেশি হওয়া মানেই আমাদের জন্য বেটার। সো দ্যাটস ওয়াই আমরা যদি এই দুইটার কম্পেয়ার করি আপাতত, উই ক্যান সে LRU will perform better because of the increasing number of hits। অ্যান্ড লাস্টে আমাদের আছে হচ্ছে কি অপটিমাল। সো অপটিমালস কাইন্ড অফ অপোজিট টু LRU। LRUতে আমরা তার প্রিভিয়াস ইউজগুলা দেখতাম, এই অপটিমালে আমরা তার ফিউচার ইউজগুলা দেখব। ওকে, সো এটাতে আমরা একটু যদি দেখি, অ্যাগেইন আমি যদি ওই ছকগুলা যদি করতে চাই, তিনটার মেমোরি স্লট, 3টা ফ্রি স্পেস করে নেব। সো অ্যাগেইন শুরুতে আমার P2, this will be miss, P2, P3 miss, দেন P2 আছে, এটা হিট হবে। তারপর আমাদের আসবে P1, P1টাও হবে মিস, অ্যান্ড সেই এমটি স্লটে জায়গা পাবে। তারপর আসলো আমাদের P5। এখন আমাদের রিপ্লেস করতে হবে।
তো এখন আমরা প্রিভিয়াস এলআরইউতে আমরা দেখতাম প্রিভিয়াস অ্যাক্টিভিটি, এখন আমরা তার ফিউচার অ্যাক্টিভিটি দেখব। সো এখন আমরা দেখব হচ্ছে গিয়ে কোনটা সবচেয়ে লেটে ইউজ হবে, কোনটা আসতে আমাদের সবচেয়ে লেট হবে। সো এখন যদি এগুলোকে একটু আমি আইডেন্টিফাই করি, আমার কাছে অ্যাভেলেবল অপশন হচ্ছে তিনটা, P2 P3 P1। আমি দেখি P2 এর ফিউচার ইউজ আছে এখানে, P3 এর ফিউচার ইউজ এখানে, P1 এর কোনো ফিউচার ইউজ নাই। দ্যাট মিনস সে হলে 12 এর পরে আমাদের স্ট্রিং এর বাহিরে। সো ইন দ্যাট কেস আমি P1 কে রিপ্লেস করতে পারি। সো P1 কে যদি আমি রিপ্লেস করি, ইট উইল বি P1 এর জায়গায় আসবে P5 and P3 and P2 আসবে। দেন अगेन এটা আমার মিস ছিল। এখন P2 আছে, P2 অলরেডি আছে, ইট উইল বি এ হিট। দেন আমাদের আসলো P4। P4 এর জন্য আমাদের अगेन এখানে হচ্ছে কোনো জায়গা নাই, দ্যাট মিন্স আমাদের কাছে এখানে রিপ্লেস করতে হবে। অ্যাভেলেবল অপশনগুলোকে যদি আমরা মার্ক করি, P2 এর ফিউচার ইউজ আছে এখানে, P3 আছে এখানে, অ্যান্ড P5 আছে এখানে। এই তিনটার মাঝে সবচেয়ে দূরে বা সবচেয়ে ফিউচারে গিয়ে লংগেস্ট ডিমেনশন ইন ফিউচার আছে হচ্ছে P2। দ্যাট মিন্স আমরা P2 কে এখন রিপ্লেস করে দিব। we will replace P2 with P4। এখন P2 P5 and P3 এর জন্য আমরা সেম ভাবে P5 যেহেতু আছে এখানে আমরা একটা হিট পাবো, this was a miss, and similarly এখানেও আমরা একটা হিট পাবো। তারপর আসে আমাদের P2 কে আবার রিপ্লেস করতে হবে। এখন P2 এটার জন্য আমরা একটু মার্ক করে ফেলি। P4 এর জন্য আমাদের নাই বাহিরে, ক্লিয়ার করি। P3 এর ফিউচার ইউজ হবে হচ্ছে নাই আমাদের কনসিডারেশনের বাহিরে, অ্যান্ড P5 এর ইউজটা হবে এইখানে। দ্যাট মিন্স ইন দ্যাট কেস আমাদের কাছে দুইটা অ্যাভেলেবল অপশন আছে, ইদার P4 অর P3। we can remove either of them, result will be the same. so এরকম যদি অপশন থাকে আমাদের কাছে মাল্টিপল অপশন, we can use either of them। আমি যদি in that case P2 P4 কে রিমুভ করি, তখন এটা সিনারিওটা কিছুটা এরকম হবে। কেউ যদি P4 কে রেখে P3 কে রিমুভ করতে চায়, that is fine as well। তো again এটা হবে, it will be something like this, this will be a hit, and লাস্টে P2 আছে, this will be a hit as well। সো এখন সেম সিনারিওর উপর আমি যদি অপটিমালটা চালাই, আমার কাছে হিটের সংখ্যা আসে 1 2 3 4 5 6। সো FIFO ইউজ করে আমরা পেয়েছি 4, তারপর হচ্ছে এলআরইউ ইউজ করে আমরা পেয়েছি 5, বাট অপটিমাল ইউজ করে আমরা পেয়েছি 6। এখন আমার যদি কোয়েশ্চেনে আসতো এই প্যাটার্নটা বা এই প্রসেসগুলোকে যদি আমি পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম দিয়ে রান করাতে চাইতাম, হুইচ ওয়ান উইল বি দ্য মোস্ট ইফেক্টিভ, দ্য অ্যান্সার উড বি optimal because of this number, the number of hit is the maximum here। okay? এখন একটা কোয়েশ্চেন হচ্ছে কি এখানে আসতে পারে যে, বা একটা কোয়েশ্চেন হচ্ছে অনেকেই মানে অনেকের মনেই থাকতে পারে যে আচ্ছা ঠিক আছে, এখানে তো আমরা লংগেস্ট টাইম ইন দ্য ফিউচার দেখতেছি, বাট আমাদের কি অ্যাকচুয়ালি কি আমরা জানি আমাদের ফিউচারে কোন কোন প্রসেস আসবে? আমরা তো ফিউচার অ্যাকচুয়ালি দেখতে পারি না, রাইট? যেমন এলআরইউতে আমরা পাস্ট দেখতাম, ঠিক আছে, পাস্টের ডেটা আমাদের কাছে রাখতেই পারে, আমাদের কাছে কোনো একটা প্রসেস পাস্টে এসে গেছে, ওটা আমরা হচ্ছে গিয়ে উই ক্যান অ্যাকচুয়ালি হ্যাভ দ্যাট ইনফরমেশন, আচ্ছা কে কে পাস্টে আসছে, বাট উই ডোন্ট হ্যাভ দ্য ইনফরমেশন অফ দ্য ফিউচার। সো ইন দ্যাট কেস আমরা কিভাবে অপটিমালটা ইউজ করবো? সো অপটিমালটা মোস্টলি ইজ এ থিওরিটিক্যাল কনসেপ্ট, বাট এটাকে যদি আমি ইমপ্লিমেন্ট করতে চাই, আই নিড মেশিন লার্নিং অ্যান্ড আদার থিংস, যেটা দিয়ে আমরা ফিউচারের কিছু কয়েক মিনিট বা কয়েক সেকেন্ডের
প্রসেস হচ্ছে গিয়ে কী কী প্রসেস আসবে তার সিকোয়েন্সটাকে আমরা প্রেডিক্ট করতে পারি, ঠিক আছে। সো ওই ওই প্রেডিক্টেড ডেটার উপর অপটিমাল ইউজ করে আমরা হয়তো বেটার পারফরমেন্স এখানে পেতে পারি। বাট যেহেতু আমাদের ফিউচারের ডেটা আমাদের কাছে অ্যাভেলেবল না, উইদাউট দোজ প্রেডিকশন আর দোজ ডেটাস আমরা কিন্তু অপটিমালটা ইমপ্লিমেন্ট করতে পারবো না। সো আমাদের এই পর্যন্তই হচ্ছে গিয়ে ভার্চুয়াল মেমোরির টপিকটা। অ্যান্ড আমি আরেকটু জাস্ট শর্ট করে আমাদের নেক্সট টপিক হুইচ উইল বি দ্য ফাইল ম্যানেজমেন্ট বা ফাইল সিস্টেমস, ওটা আমি হচ্ছে গিয়ে একটু শুরু করব। আচ্ছা, নাও লেটস সি হোয়াট ইজ ফাইল সিস্টেমস অ্যান্ড ফাইল সিস্টেম নিয়ে আমরা কেন এটা নিয়ে পড়াশোনা করব ওএসএ। সো এতদিন আমরা যা পড়েছি দ্যাট ওয়াজ মোস্টলি বেসড অন প্রসেস কীভাবে আসে, সিপিইউতে কীভাবে জায়গা পায়, র্যামে কীভাবে জায়গা পায়। দোজ ওয়ার হচ্ছে গিয়ে যখন আমার মেইন মেমোরিতে আসার পরের কাহিনী আমরা পড়ছিলাম এতক্ষণ। বাট মেমোরি আমার কোনো প্রসেস বা কোনো ডেটা অ্যাকচুয়ালি থাকে কোথায়, সে থাকে হচ্ছে গিয়ে আমাদের ফাইল সিস্টেমসে। বেসিক্যালি আমি যদি আরেকটু স্পেসিফিক করে বলি, দ্যাট উইল বি দ্য হার্ড ডিস্ক। সো হার্ড ডিস্কের ভেতরে আমার হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি ডেটাটা থাকে, আর হার্ড ডিস্ক থেকে আমরা যে কোনো ডেটা রিড অথবা রাইট করি। জাস্ট যদি সিম্পলভাবে বলতে চাই, রিড রাইট এসবই আমরা হচ্ছে করে থাকি। এখন এইসব ডেটা আমরা রিড রাইট কীভাবে করি, কীভাবে ডেটাগুলো থাকে, স্টোর থাকে, হার্ড ডিস্কের আর্কিটেকচারটা কীরকম, এইসব জিনিস আমরা হচ্ছে গিয়ে ফাইল সিস্টেমসে পড়ব। সো প্রথমেই হচ্ছে গিয়ে আমাদের আছে ফাইল সিস্টেমসের আমাদের এই হার্ড ডিস্কের আর্কিটেকচার নিয়ে। সো আর্কিটেকচারটা হচ্ছে গিয়ে আমি যদি একটু দেখাই, একটু এক্সপ্লেন করি। এখানে কয়েকটা পার্ট আছে আমাদের, প্লেটার, স্পিন্ডেল, রিড রাইট হেড, ট্র্যাক সেক্টর, এগুলা কী কী জিনিস আমি হচ্ছে গিয়ে বলতেছি। সো প্রথমে বলি আমাদের হার্ড ডিস্কটা দেখতে কীরকম। সো আমাদের হার্ড ডিস্কটা হচ্ছে গিয়ে এরকম, হচ্ছে গিয়ে আমাদের এই যে সিডি দেখেছি না, সিডি একটা সিঙ্গেল প্লেনের একটা ডিস্ক, ওরকমই হচ্ছে গিয়ে অনেকগুলা ডিস্কের শেপে হচ্ছে গিয়ে একসাথে থাকে আমাদের হার্ড ডিস্কের ভেতর। ওকে, সো এইগুলাকে বলা হয় এক একটাকে প্ল্যাটার। সো এক একটা প্লেন বা এক একটা এই ডিস্ককে বলা হচ্ছে আমাদের প্লেটার। সো প্লেটারটা হলো, প্লেটারের পর তারপর আমরা দেখি স্পিন্ডেলটা কি। স্পিন্ডেল হচ্ছে গিয়ে এই প্লেটারগুলাকে একসাথে মাঝখান দিয়ে একটা হচ্ছে গিয়ে স্টিকের মতো বলা যায়, ওটা দিয়ে আমাদের হচ্ছে গিয়ে করে, মানে যেটা দিয়ে আমরা বেসিক্যালি এই হার্ড ডিস্কগুলোকে রোটেট করাই, এইদিকে বা ওইদিকে হচ্ছে যদি আমি রোটেট করাতে চাই, এই স্পিন্ডেল ঘুরলেই কিন্তু আমার হার্ড ডিস্কগুলো ঘুরে যায়। সো ওইটা হচ্ছে গিয়ে এই যে আমরা যে এই স্টিকের মতো একটা কম্পোনেন্ট দেখতেছি, দ্যাট ইজ দ্য স্পিন্ডেল। তারপর আমি আসি রিড রাইট হেড। আমাদের হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি ডেটাগুলো থাকে হচ্ছে গিয়ে এইসব ইয়েতে বিভিন্ন বিভিন্ন স্লটের মতো করে আমাদের এখানে ডেটা থাকে। বাট ওই সব ডেটাতে রিড বা রাইট করে কে? রিড বা রাইট করে হচ্ছে গিয়ে আমাদের এই যে একটা কম্পোনেন্ট যেটাকে আমরা বলতেছি রিড রাইট হেড। সো বেসিক্যালি এই যে আমি দেখতেছি, সো দিস উইল বি লাইক, এই যে এখানে একটা রিড রাইট হেড, আরেকটা রিড রাইট হেড। বেসিক্যালি একটা ডিস্কের উপর এবং নিচ দুইটা সাইডেই রিড রাইট হেডটা থাকে। ইভেন একটা ডিস্কের উপরের সাইডেও অ্যান্ড নিচের সাইডেও কিন্তু আমার এই ডেটা রাখার মতো স্লটগুলো থাকে। আর যদি ও রোটেশনের কথা চিন্তা করি, এই প্ল্যাটারগুলো রোটেট করে হচ্ছে গিয়ে সার্কুলার মোশনে, ইদার এদিকে ওর এদিকে, যে এইভাবে ঘুরবে অথবা এইভাবে ঘুরবে। আর রিড রাইট স্পিন্ডেল মুভ করে হচ্ছে কি ইদার সে সামনে যায় অথবা সে পেছনে আসে। সো আমার যদি একটা স্পিন্ডেল হয় এরকম, আমার যদি 15 নাম্বারটাকে যদি আমার রিড করতে হয়, লেটস আমি হচ্ছে আমার স্পিন্ডেলটা বর্তমানে এখানে আছে, এখানে আমার হেডটা এখানে আছে। আমার যদি 15 নাম্বার স্লটকে যদি রিড করতে হয়, আমি আমার স্পিন্ডেলটাকে একটু সামনে ফরওয়ার্ড করে I will get access to this 15.
আবার যদি আমাকে বলা হয় আমাকে 27 নাম্বারটা রিড করতে, সো এখানে 27 হচ্ছে দিস ওয়ান, দ্যাট মিনস আমার এইটা কিছু দূর রোটেট হবে, আমার ডিসটা রোটেট হয়ে 27টা এই বরাবর চলে আসবে, অ্যান্ড তখন আমি এখান থেকে আমার যতটুকু পরিমাণে অ্যাডজাস্ট করা হয় আই ক্যান মুভ দিস রিড রাইট হেড টু অ্যাক্সেস দিস 27। সো আই গেস এখান থেকে আমি রোটেশনটা বুঝতে পারতেছি। সো দুই টাইপের রোটেশন হয়, একটা ডিস্কের হচ্ছে গিয়ে সার্কুলার রোটেশন, আর রিড রাইট হেডের হচ্ছে গিয়ে ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড রোটেশন, যেটা দিয়ে আমি অ্যাকচুয়ালি ডেটাগুলোকে রিট্রিভ বা রিরাইট করতে পারি। এনিওয়ে আমরা সামনে আগাই। দেন হচ্ছে আমাদের ট্র্যাক। সো ট্র্যাকটা কি জিনিস? সো এই যে ডিসটাকে দেখতেছি, ডিসটার উপরে এবং নিচে দুই জায়গাতেই হচ্ছে গিয়ে ডেটা রাখার মতো জায়গা আছে। এখন ডিসটাকে যদি একটা সার্কেলকে যদি আমি আরও ছোট ছোট কয়েকটা সার্কেলে যদি আমি ভাগ করি, সো প্রত্যেকটা হচ্ছে গিয়ে প্রত্যেকটাকে আমি বলতে পারি একটা করে ট্র্যাক। সো দিস উইল বি আ ট্র্যাক, দিস উইল বি অ্যানাদার ট্র্যাক, এটা অ্যানাদার ট্র্যাক, এটা অ্যানাদার ট্র্যাক, এরকমভাবে আমি যদি করি, সো প্রত্যেকটা সার্কুলার রাউন্ডকে বলতেছি আমি একটা ট্র্যাক। আমি যদি এই এক্সাম্পলে যদি দেখি, সো এইখানে এই যে পুরাটা হচ্ছে গিয়ে আমার একটা ট্র্যাক, অ্যান্ড এটা জাস্ট উপরের সাইডটা। আমি যদি এই সিডির উল্টা সাইডটাকে যদি দেখি, পেছনের সাইডেও আমি সিমিলার ট্র্যাকস দেখতে পারবো। সো এখানে দেখি যে আমার কাছে ট্র্যাক আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা ট্র্যাক আছে। সো উল্টা সাইডেও যদি থাকে আমার কাছে টোটাল 12টা ট্র্যাক থাকবে এই সিডিতে। ওকে, আচ্ছা, সো ট্র্যাক বুঝলাম। দেন হচ্ছে গিয়ে সেক্টর। এখন প্রত্যেকটা ট্র্যাককে আবার অনেকগুলা সেক্টরে ভাগ করা আছে, ঠিক আছে। সো এই যে আমি যদি প্রত্যেকটা স্লট যদি আমি দেখি, each slot will be considered as a sector, আচ্ছা। অ্যান্ড ফাইনালি দিস ইজ নট এ পার্ট অফ দ্য হার্ড ডিস্ক, বাট হচ্ছে আমাদের এই সবগুলাকে এই রিড রাইট হেডকে অ্যাটাচ করে রাখে একটা আমাদের আর্ম অ্যাসেম্বলি, যেটা দিয়ে আমরা আমাদের হচ্ছে গিয়ে সবগুলা মানে রিড রাইট হেড বা এই কম্পোনেন্টটা অ্যাটাচ থাকে। সো এইভাবে হচ্ছে গিয়ে আমাদের একটা হার্ড ডিস্কের আর্কিটেকচার। তো আমি এতক্ষণ এখানে যেই পয়েন্টগুলো বললাম ওখানে এগুলা মেনশন করে দেওয়া আছে। সো এগুলো আমরা একটু রিভিউ করে নেই। সো শুরুতে আমাদের আছে হচ্ছে এই যে a disk has multiple platters having circular shape like a CD, যেটা আমরা বলেছিলাম এক একটা প্ল্যাটার আমাদের হচ্ছে কি সিডির মতো দেখতে হয়। প্রত্যেকটা প্ল্যাটারের দুইটা করে সারফেস থাকে, একটা আপার একটা লোয়ার, অ্যান্ড দুইটাই ইউজ হয়। প্রত্যেকটা প্লেটার একটা স্পিন্ডেল দিয়ে কানেক্টেড থাকে। দা মাঝখানের যেই স্টিক শেপের যেই জিনিসটা, যেটার চারপাশে হচ্ছে কি আমাদের যেটার মাঝখান বরাবর আমাদের ডিস্কগুলা থাকে। তো স্পিন্ডেল রোটেটস অল প্লেস টুগেদার ইউনিডিরেকশনালি ইন এ সেন্ট্রিক ওয়ে, ইদার ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ। সো স্পিন্ডেলটা ঘুরলেই সাথে সাথে আমার ডিস্কগুলাও ঘুরবে। এখানে ওটাই বলা আছে। অ্যাকচুয়েটার আর্ম নেমড রিড রাইট হেডস কানেক্টেড টু এভরি প্ল্যাটার। ওই যে আমরা একটা দেখেছিলাম প্রত্যেকটা সিডির সাথে একটা করে আর্ম, একটা না বেসিক্যালি দুইটা করে, দুই সারফেসের জন্য দুইটা করে আর্ম হচ্ছে অ্যাটাচ করা থাকে, অ্যান্ড সে দুইটা দিয়েই বেসিক্যালি সে রিড রাইটের অপারেশনটা করে। রিড রাইট হেড ইজ কানেক্টেড টু বোথ সারফেস অফ দ্য প্ল্যাটার্স, অ্যান্ড এখানে হচ্ছে ওই যে যেটা বললাম যে আমাদের প্রত্যেকটা প্ল্যাটারের উপরের সাইড, উপরের সারফেস আর নিচের সারফেস দুটার জন্যই হচ্ছে গিয়ে দুটা রিড রাইট হেড থাকে প্রত্যেকটা অ্যাকচুয়েটার আর্মে। তো তারপর দেখে যেখানে বলছে পারপাস অফ রিড রাইট হেড ইজ ফেচিং ডেটা, অ্যাকচুয়ালি ডেটা ফেচ করা বা ডেটা রাইট করা, এটা ওদের কাজ। এটা কিভাবে মুভ করে, সে ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড মুভ করে।
তার পজিশনটা চেঞ্জ করে। আর হচ্ছে দেন বলা আছে আপার অ্যান্ড লোয়ার বোথ সারফেস অফ এ প্লেটার কনসিস্ট অফ সেম নাম্বার অফ মাল্টিপল ট্র্যাকস। ট্র্যাকস দেখেছিলাম একটা সার্কেলের ভেতর যতগুলা ইনার সার্কেল ওগুলাকে বলা হচ্ছে ট্র্যাকস। আউটারমোস্ট ট্র্যাক ইজ নোন অ্যাজ এক্সটার্নাল ট্র্যাক অ্যান্ড ইনারমোস্টকে বলা হচ্ছে ইন্টারনাল ট্র্যাক। কোনো হেড যদি ডেটা ফেচ করতে হয় ফ্রম ইনার থেকে মানে কারেন্ট পজিশন থেকে ইনারে, তখন সে হচ্ছে গিয়ে তার ডেটাটা সে হচ্ছে মানে তার রিড রাইট হেডটা সে একটু ভেতরের দিকে যাবে টু রিড দ্যাট ডেটা। অল্টারনেটিভলি সে যদি হচ্ছে গিয়ে এক্সটার্নাল ট্র্যাকের দিকে সে যদি রিড করতে চায় সে তখন ব্যাকওয়ার্ডের দিকে সে আসতে থাকবে। ওকে, সো এখানেই কয়েকটা পয়েন্টে বলা আছে এসব। দেন লাস্টে বলা আছে ইচ ট্র্যাক বোথ আপার অ্যান্ড লোয়ার সারফেসেস আর ইজ ডিভাইডেড ইন্টু ফিক্স নাম্বার অফ মাল্টিপল সেক্টরস। আমরা জানি প্রত্যেকটা সেক্টরে আবার মানে প্রত্যেকটা ট্র্যাকে আবার মাল্টিপল সেক্টর বা স্লটে হচ্ছে ভাগ করা থাকে। এখানে ওই নাম্বারটাই বলা আছে যে প্রত্যেকটা ডেটা এই যে প্রত্যেকটা ট্র্যাকেই কিন্তু দেখি আমরা সেম অ্যামাউন্ট অফ সেক্টর অ্যাভেলেবল। সো আমার প্রথম ট্র্যাকেও যতগুলো সেক্টর অ্যাভেলেবল, সেকেন্ড ট্র্যাকেও সেম অ্যামাউন্ট অফ সেক্টরস আর অ্যাভেলেবল। ওকে, সো এটা বললাম। লাস্টে বলা হচ্ছে ডেটা ইজ বিং স্টোরড ইন সেক্টরস। সো অ্যাকচুয়ালি আমার যে ডেটাটা থাকে ওগুলা হচ্ছে কি এই সেক্টরগুলোতে থাকে, অ্যান্ড আমার যে রিড রাইট আর্মটা বা রিড রাইট হেডটা অ্যাকচুয়ালি আমাদের ওই ডেটাগুলোকে ফেচ বা রাইট করার জন্য কাজে লাগে। ওকে, আচ্ছা, সো এইখানে যতদূর পর্যন্ত ইনফরমেশন আমরা পেলাম, আমরা যদি হচ্ছে গিয়ে একটা করি, একটু যদি রাফ করি, সো বা ইনফরমেশনগুলো যদি আমরা সামারাইজ করি, ইট উইল বি সামথিং লাইক দিস। আমাদের সবার আগে থাকে প্ল্যাটার বা সিডি কয়টা থাকে? সো সিডির ভেতরে হচ্ছে গিয়ে আমাদের কি থাকে, সিডির ভেতর সারফেস থাকে কয়টা, উপরে এবং নিচে দুইটা সারফেস থাকে। সো ফার্স্টে আমার হচ্ছে গিয়ে আসলো ডিস্ক। প্রত্যেকটা ডিস্কে হচ্ছে গিয়ে আমরা দেখতেছি সারফেস আছে, দুইটা করে সারফেস আছে। প্রত্যেকটা সারফেসে কি আছে, কয়েকটা করে ট্র্যাক আছে। প্রত্যেকটা ট্র্যাকে হচ্ছে কয়েকটা করে সেক্টর আছে। আর প্রত্যেকটা সেক্টরে আমাদের ডেটা হচ্ছে গিয়ে স্টোর থাকে। ওকে, সো এখন আমি যদি বলি যে আমার কাছে যদি এন অ্যামাউন্ট অফ ডিস্ক থাকে, সারফেস ওর হবে দুইটা, ধরে নেই ট্র্যাক হচ্ছে গিয়ে এম পরিমাণের, সেক্টর হচ্ছে ও পরিমাণের। আমি যদি বলি এই সিনারিওতে টোটাল সেক্টর কয়টা, দ্য অ্যান্সার উইল বি সবগুলার মাল্টিপ্লিকেশন। কিভাবে মাল্টিপ্লিকেশন? একটা ডিস্কে দুইটা সারফেস থাকে, তার মানে এন পরিমাণের ডিস্কে 2n পরিমাণের সারফেস থাকে। একটা সারফেসে এম পরিমাণের ট্র্যাক থাকে, তার মানে 2n পরিমাণের সারফেসে 2mn পরিমাণের ট্র্যাক থাকবে। একটা ট্র্যাকে ও পরিমাণের সারফেস আছে, তার মানে পুরাটাতে ও পরিমাণের সারফেস সেক্টর আছে, সেক্টর থাকবে। অ্যান্ড অ্যাগেইন আমি যদি আরও বলে দিই, সেক্টরের ভেতর এত এক্স অ্যামাউন্টের ডেটা আছে, তখন আমি এটার সাথে উই উইল মাল্টিপ্লাই এক্স। দ্যাট বেসিক্যালি টেলস আস এই ডিস্কটাতে বা এই সিনারিওতে আমার টোটাল কত ডেটা স্টোর করা যাবে। সো এখানে একটা এক্সাম্পল আছে, আমরা যদি একটু দেখি। এখানে প্রথমে বলা আছে একটা ডিস্কে 8টা প্ল্যাটার আছে, তার আমার নাম্বার অফ প্ল্যাটার হচ্ছে কি 8, বোথ আপার অ্যান্ড লোয়ার সার্ভিস। সো আমার সারফেসের সংখ্যা হচ্ছে কি 2, সো 8 পেলাম, 2 পেলাম। অন ইচ সারফেস দেয়ার আর 256 ট্র্যাকস, তার মানে 256 রাখলাম, ওটাও আমরা মাল্টিপ্লিকেশন করব। প্রত্যেকটা ট্র্যাকে 512টা করে সেক্টর, তার মানে এতগুলা ট্র্যাকে
এতগুলা সেক্টর হবে টোটাল। আর ইচ সেক্টর ক্যান হোল্ড অর স্টোর 215 কিলোবাইট অফ ডেটা, দ্যাট মিন্স 215 কিলোবাইট। সবগুলাকে যদি আমরা গুণ করি, উই উইল গেট দিস ভ্যালু which is basically আমরা যদি বাইনারিতে কনভার্ট করি, উই গেট 1 টেরাবাইট। ঠিক আছে, সো এখানে কত বিট প্রয়োজন এই এতগুলা নাম্বারকে করার জন্য, রিপ্রেজেন্ট করার জন্য? দ্যাট ইজ 40। কিভাবে 40? বিকজ আমরা 2 টু দি পাওয়ার এনটাকে দেখছি, এখানে এন এর ভ্যালু ইজ 40। ওকে, সো এখন হচ্ছে গিয়ে এখান থেকে যদি ম্যাথ আসে, সো ইউ নিড টু ক্যালকুলেট দিস থিং। এই যে এইগুলা ক্যালকুলেট করে আমরা যদি বাইটের সাথে যদি আমরা কম্পেয়ার করি, যেহেতু কিলোবাইট আছে, সো কিলোবাইট থেকে বাইট আমরা ইজিলি হচ্ছে কনভার্ট করতে পারি। দেন ওই বাইট থেকে চাইলে আমরা টেরাবাইট বা গিগাবাইট বা যেটা যেই ফরম্যাটেই হোক ওই ফরম্যাটে নিয়ে আসতে পারি। অ্যান্ড এই ফরম্যাটে নিয়ে আসলে এন এর ভ্যালু উইল বি দ্য নাম্বার অফ বিটস রিকোয়ার্ড। তো এই ম্যাথটা যদি আমরা আর একটু দেখি, তো এখানে যে এইসব ইনফরমেশনগুলো দেওয়া আছে, এগুলোকে যদি আমি পুট করি, আমি কিভাবে 1 টিবি পাই, এই ইনফরমেশনটা আমরা দেখব। সো অ্যাগেন আমরা ফর্মুলাতে যদি যা কিছু বসাই, ওগুলাকে আমরা 2 টু দি পাওয়ার এন এর ফরম্যাটে লিখে ফেলবো, যাতে আমাদের হিসাব করতে সুবিধা হয়। সো আমরা যদি লিখি 2 টু দি পাওয়ার এন এর ফরম্যাটে লিখলে, সো 8কে আমরা রিপ্রেজেন্ট করতে পারি 2 টু দি পাওয়ার 3-তে, 2কে রিপ্রেজেন্ট করতে পারি 2 টু দি পাওয়ার 1-এ, এটাকে রিপ্রেজেন্ট করতে পারি 2 টু দি পাওয়ার 8, এটাকে 2 টু দি পাওয়ার 9। কিন্তু যে এইটাকে আমি কিভাবে করব? আমাদের এখানে দেওয়া আছে কিলোবাইট, বাট আমাদেরকে নিয়ে আসা লাগবে বাইটে। সো আমরা কি জানি, 1 কিলোবাইট সমান হচ্ছে গিয়ে 1024 বাইট। দ্যাট মিন্স আমার হচ্ছে গিয়ে 1024কে যদি আমি আবার 2 টু দি পাওয়ার n এর কনভার্সনে নিয়ে আসি, দিস উইল বি 2 টু দি পাওয়ার 10 বাইট। সো 1 কিলোবাইট সমান আমি পাই হচ্ছে গিয়ে এত বাইট। দ্যাটস ওয়াই 512কে আমি লিখেছি, 512কে ভেঙে লিখেছি 2 টু দি পাওয়ার n, কিলোবাইটকে ভেঙে লিখেছি 2 টু দি পাওয়ার 10 বাইট। সো এটার জন্য আসছে 9, এটার জন্য আসছে 10। সবগুলাকে যদি আমি ক্যালকুলেট করি, আই গেট 2 টু দি পাওয়ার 40 বাইট। এখন 2 টু দি পাওয়ার 40 বাইট কিভাবে হচ্ছে গিয়ে 1 টেরাবাইট হলো, এটা আমরা একটু জানতে চাই। সো আমি যদি দেখি, আমি যদি একটু বাইট কিলোবাইটের হিসাবটা যদি আমি নিয়ে আসি, আমরা জানি 1024 বাইটে হচ্ছে গিয়ে 1 কিলোবাইট, 1024 কিলোবাইটে হচ্ছে গিয়ে 1 মেগাবাইট, 1024 মেগাবাইটে হচ্ছে 1 গিগাবাইট, 1024 গিগাবাইটে হচ্ছে গিয়ে 1 টেরাবাইট। ঠিক আছে, এখন আমি একটা বিশাল বড় একটা ভ্যালু পেয়েছি, দ্যাট ইজ এই 2 টু দি পাওয়ার 40। এই ভ্যালুকে যদি আমি কোনো একটাতে কনভার্ট করতে চাই, আমি যদি সাপোজ কিলোবাইটে কনভার্ট করতে চেতাম, তখন আমি কি করতাম? সিম্পলি 1024কে দিয়ে ভাগ দিতাম, বা 1024কে না লিখে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 10, রাইট? সো এইখানে আমরা হচ্ছে গিয়ে তখন ওর করেসপন্ডিং কিলোবাইটের রেজাল্টটা পেয়ে যেতাম। কিন্তু আমরা যদি চাইতাম যে না, আমরা এই রেজাল্টটা এমবিতে চাই, তখন আমরা কি করতাম? আবার হচ্ছে গিয়ে নিচে 2 টু দি পাওয়ার 10 দিয়ে ভাগ দিতাম, বা আমরা তখন যে কাজটা করতে পারতাম, দুইটাকে করলে, গুণ করলে আমরা জানি পাওয়ারগুলো যোগ হয়, বা 2 টু দি পাওয়ার 20 দিয়ে ভাগ করলে আমরা করেসপন্ডিং এমবিটা পেতাম। সো আমরা যদি জিবিতে পেতে চাই, তখন আমরা সাথে কি করতে পারতাম? আরও 10 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 10 করলে জিবিতে পেতাম। দ্যাট মিন্স আমরা যদি
2^30 করি, তখন আমরা জিবি ফরম্যাটে পাচ্ছি। আরও যদি 2^10 দিয়ে নিচে গুণ করি, দ্যাট মিন্স এটা আমাদের দাঁড়ায় 2^40। সো এখন কিন্তু আমাদের এটা ভাগ যায়। আমি যদি টেরাবাইট ফরম্যাটে চাই, আমি কিন্তু এই ভ্যালুকে এই ভ্যালু দিয়ে ভাগ করলে ইট রিমেইনস 1। ওখান থেকে আমি পাচ্ছি 1 টেরাবাইট। অ্যান্ড আরেকটা কোয়েশ্চেন সেকেন্ড পার্টে বলা আছে হাউ মেনি নাম্বার অফ বিটস রিকোয়ার্ড। সো এটার জন্য যেটা করতে হবে, আমাদের ওই যে অ্যাগেন যে বাইটে যেই নাম্বারটা আসছিল ওটাকে 2^n এর ফরম্যাটে আনবো। এই এনটাই হচ্ছে গিয়ে আমার দ্য নাম্বার অফ বিট রিকোয়ার্ড টু রিপ্রেজেন্ট দ্য সাইজ অফ দ্য ডিস্ক। ঠিক আছে, সো আমার বিট রিপ্রেজেন্ট করতে আমার লাগবে 40 বিটস, যেহেতু 2^40 আমার ভ্যালুটা ছিল। ওকে, সো আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে আরেকটা ম্যাথ আছে যেটাকে আমরা বলতেছি ডিস্ক অ্যাক্সেস টাইম। সো ডিস্ক অ্যাক্সেস টাইমটা কী জিনিস সেটা আমরা একটু দেখি। সো শুরুতে আমাদের হচ্ছে কি ডিস্ক অ্যাক্সেস টাইমের জন্য আরও তিনটা বেসিক্যালি টাইমের সামেশন। একটা হচ্ছে সিক টাইম, আরেকটা হচ্ছে গিয়ে রোটেশনাল লেটেন্সি, আরেকটা হচ্ছে ট্রান্সফার টাইম। সো এই তিনটা টাইমকে যোগ করলেই আমি হচ্ছে পেয়ে যাব আমার ডিস্ক অ্যাক্সেস টাইম। যখন তিনটা টাইম কি কি জিনিস এটা আমরা একটু দেখি। সো ফার্স্টে আমাদের আসে সিক টাইম। তো সিক টাইম বলতে আমাদের বোঝায় যে আমাদের আমরা যদি একটু আবার স্ট্রাকচারটাতে যদি ফিরে যাই, এটা ছিল আমাদের একটা ডিস্কের ভেতর আমাদের ছিল দুইটা রিড রাইট হেড, ওর কাছে একটা, অ্যান্ড নিচের দিকে হচ্ছে গিয়ে আরেকটা থাকবে। আচ্ছা, এরকম করে আমাদের কিছু একটা ছিল। সো এখন রিড রাইট হেড কি করে? রিড রাইট হেড হচ্ছে গিয়ে কাজ করে এইভাবে, সে হচ্ছে ফরওয়ার্ডে বা ব্যাকওয়ার্ডে গিয়ে সে হচ্ছে ডেটাটাকে রিট্রিভ করে নিয়ে আসে। এই যে সে মুভ করে আসলো বা গেল, বা এই মুভ করার যে সময়টুকু যে পার করতেছে বা যে সময়টুকু রিকোয়ার্ড, ওইটাকে আমি বলতেছি সিক টাইম। ঠিক আছে, সো বেস্ট কেসে সিক টাইমটা কি হবে? আমি যদি এটা যদি আমার একটা ডিস্ক হয়, এটা যদি তার হচ্ছে বিভিন্ন কয়েকটা ট্র্যাক হয়, এটা যদি আমার হচ্ছে এটা যদি আমার রিড রাইট হেডটা হয়, সো দ্যাট মিন্স আমার বেস্ট কেসে আমার জন্য বেস্ট কেসটা কি? আমার বেস্ট কেসটা আমি যেই ট্র্যাকেই বর্তমানে আছি ওই ট্র্যাকেই হচ্ছে আমার ডেটাকে ফেচ করতে হবে। সো দ্যাট ইজ মাই বেস্ট সিনারিও আমার জন্য। সো আই ডোন্ট নিড টু মুভ এনিওয়্যার। ওকে, আর ওর্স্ট কেসে কি? ওর্স্ট কেসে হচ্ছে গিয়ে ইমাজিন এটা আমি হচ্ছে আমার রিড রাইট হেডটা আছে দ্য আউটার মোস্ট ট্র্যাকে বা এক্সটার্নাল ট্র্যাকে, বাট আমার ডেটাটাকে রিড করতে হবে ইন্টারনাল ট্র্যাক থেকে। দ্যাট মিন্স আই নিড টু মুভ ফরওয়ার্ড ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ডিস্টেন্স। অর তার ভাইস ভার্সাটাও হতে পারে যে আমার হচ্ছে গিয়ে হেডটা বর্তমানে এখানে আছে, আই নিড টু রিড সামথিং ফ্রম দ্য আউটার শেল, তখন আমাদের কিন্তু ব্যাকওয়ার্ডে যাওয়া লাগবে বাট ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ডিস্টেন্স। সো দিস ইজ মাই সিক টাইম, ওর্স্ট কেসে সিক টাইম। কিন্তু আমরা ক্যালকুলেশনের জন্য কি করি? ক্যালকুলেশন ফর দ্য সেক অফ ক্যালকুলেশন আমরা অ্যাভারেজ সিক টাইমটা অ্যাভারেজটাকে কনসিডার করি। দ্যাট মিন্স হাফ অ্যামাউন্ট অফ যেতে আমাদের যত সময় লাগে আর কি। সো দ্যাট ইজ মাই সিক টাইম। সো সিক টাইম বুঝলাম, সিক টাইম হচ্ছে কি আমাদের রিড রাইট হেডকে মুভ করতে সামনে পেছনে যেতে অ্যাভারেজ কি পরিমাণে টাইম লাগে। তারপর দেখি আমরা রোটেশনাল লেটেন্সি, এটা কি জিনিস? সো রোটেশনাল লেটেন্সি হচ্ছে এই যে রোটেশনাল লেটেন্সি হচ্ছে গিয়ে এটা বোঝার জন্য আমাদের এখানে দেওয়া হচ্ছে হাফ অফ রোটেশন টাইম। সো রোটেশন টাইমটা কি এটা আমরা একটু বুঝে নিই। সো রোটেশন টাইমটা হচ্ছে আমাদের ডিস্ক তো ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ডে হচ্ছে কি মুভ করে,
বা সরি রিড রাইট হেডটা ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ডে মুভ করবে, বাট ডিস্ক কি করবে, ডিস্ক হচ্ছে ইদার সে ক্লকওয়াইজ অর এন্টি ক্লকওয়াইজ সে হচ্ছে মুভ করবে, ঠিক আছে। সো এই মুভ করতে রোটেট করতে যে পরিমাণে টাইম লাগে দ্যাট ইজ মাই রোটেশন টাইম, ঠিক আছে। সো রোটেশন টাইমটা কি জিনিস বলা আছে, টাইম টেকেন ফর এ ফুল রোটেশন। আমি যদি হচ্ছে গিয়ে আমার ডিস্কটা যদি এখানে থাকে, আমি একবার ঘুরে এসে এই পজিশনেই আসতে আমার যে পরিমাণে টাইম লাগবে দ্যাট ইজ মাই রোটেশন টাইম, ঠিক আছে। সো রোটেশন টাইমটা যদি হয় এটা মানে ফুল রোটেট করতে যত টাইম লাগে, আর আমরা যখন ক্যালকুলেট করি উই টেক দ্য অ্যাভারেজ অফ রোটেশন টাইম। আচ্ছা এখানেও বেস্ট কেস ওয়ার্স্ট কেস থাকতে পারে। সো আমার জন্য বেস্ট কেস কি জিনিস, এটা যদি আমার জন্য যদি একটা হয় একটা ডিস্ক হয়, হতে পারে আমার জন্য বেস্ট কেসটা হচ্ছে আমি যেই জায়গাতে আছি ওই জায়গাতে হচ্ছে আমার ডেটাটাও আছে, দ্যাট মিন্স আই ডোন্ট নিড টু রোটেট এনি কোনো ডিগ্রি আমার রোটেট করা লাগলো না, জিরো অ্যামাউন্ট অফ রোটেশন রিকোয়ার্ড, দ্যাট ইজ মাই বেস্ট কেস। আর ওর্স্ট কেস কি, আমি আছি এখানে, আমার ডেটাটা আছে এইখানে, সাপোজ আমার রোটেশনটা হচ্ছে গিয়ে এই ডিরেকশনে, দ্যাট মিন্স আমার একটা অলমোস্ট ফুল রোটেশন রিকোয়ার্ড এই ডেটাটা জাস্ট আগের ডেটাটা রিট্রিভ করতে। সো এইটা আমার জন্য হচ্ছে কি ওর্স্ট কেস। সো ওর্স্ট কেস হচ্ছে গিয়ে ওয়ান ফুল রোটেশন, বেস্ট কেস হচ্ছে গিয়ে জিরো রোটেশন, তার মানে অ্যাভারেজ কি হবে, অ্যাভারেজ উইল বি হাফ রোটেশন। এই যে আমরা হাফটা দেখতেছি দ্যাট ইজ ফর দিস ওয়ান। সো আমাদের রোটেশনাল লেটেন্সি হচ্ছে কি হাফ অফ আওয়ার এন্টায়ার রোটেশন টাইম, এইটা হচ্ছে আমাদের রোটেশনাল লেটেন্সি। সো দুইটা জিনিস বুঝলাম, একটা হচ্ছে সিক টাইম, একটা হচ্ছে রোটেশনাল লেটেন্সি টাইম। সিক টাইম ইজ ফর রিড রাইট হেডকে ফরওয়ার্ড অ্যান্ড মুভ ব্যাকওয়ার্ড মুভ করতে যেই পরিমাণ টাইম লাগে তার অর্ধেক, আর রোটেশনাল লেটেন্সি হচ্ছে কি আমার ডিস্কটাকে ঘুরে আসতে যে পরিমাণ টাইম লাগে তার অর্ধেক, বেসিক্যালি হাফ অ্যামাউন্ট পার করতে বা হাফ অ্যামাউন্ট অফ রোটেট করতে যতটুক টাইম লাগে। লাস্ট অ্যান্ড ভেরি ইম্পর্ট্যান্ট ওটা হচ্ছে কি আমাদের ট্রান্সফার টাইম। ট্রান্সফার টাইমটা কি জিনিস সেটা আমরা একটু দেখি। ট্রান্সফার টাইমটা হচ্ছে গিয়ে ডেটা টু বি ট্রান্সফার্ড, মানে কতটুক ডেটা আমি ট্রান্সফার করতে চাচ্ছি ডিভাইডেড বাই ট্রান্সফার রেট। সো এটাই আমরা কি জানি, আমাদের যে কোনো হচ্ছে গিয়ে টাইমকে যদি আমরা ক্যালকুলেট করতে চাই আমাদের হচ্ছে গিয়ে সাইজ ডিভাইডেড বাই রেট, এটা করলেই আমি কিন্তু টাইমটা পেয়ে যাই। ওকে, সো এই জিনিসটা যদি আমি একটু দেখি, সো আমার ট্রান্সফার টাইমটা কি, সো এটা দেখি, এটা একটা যদি এক্সাম্পল দেই, সাপোজ ইউ আর ট্রাইং টু মুভ এ ফোল্ডার ফ্রম your হার্ড ড্রাইভ টু your পেন ড্রাইভ। এখন সাপোজ আমি জানি পেন ড্রাইভে মুভ করতে আমার লাগে হচ্ছে গিয়ে 1 জিবি ডেটা মুভ করতে আমার লাগে 1 মিনিট, লেটস সে এটা। সো আমার ট্রান্সফার রেট কত, আমার ট্রান্সফার রেট হচ্ছে গিয়ে 1 জিবি পার মিনিট। সো আমার ডেটা যদি থাকে 4 জিবি, দ্যাট মিন্স আমি বলে দিতে পারি আমার পুরা ডেটাটা মুভ করতে আমার 4 মিনিট সময় লাগবে। কিভাবে বললাম, আমি বেসিক্যালি জাস্ট এই আমার নাম্বার অফ ডেটা টু বি ট্রান্সফারকে আমার দিয়ে ভাগ করেছি, ট্রান্সফার রেট দিয়ে ভাগ করেছি, হুইচ ওয়াজ 1 জিবি পার আওয়ার, সরি পার মিনিট। ওখান থেকে আমি অ্যান্সার হিসেবে পাইছি 4 মিনিট। ওকে, সো এটাই হচ্ছে গিয়ে খুবই সিম্পলভাবে আমি যদি বুঝাতে চাই, দ্যাট উইল বি দ্য philosophy. Again, data to be transferred এটা given থাকবে, that's for sure, but transfer rate এটা ডিরেক্ট দেওয়াও থাকতে পারে আবার নাও দেওয়া থাকতে পারে। যদি না দেওয়া থাকে তখন আমরা হচ্ছে গিয়ে ডেটাটাকে মানে এই ইনফরমেশনটাকে হচ্ছে গিয়ে আমরা ক্যালকুলেট করব। কিভাবে ক্যালকুলেট করব, আমাদের ট্রান্সফার রেটটা ক্যালকুলেট করার হচ্ছে ফর্মুলা আছে,
ওটা হচ্ছে এই যে আমাদের ফার্স্টে দেখতে হবে নাম্বার অফ সারফেস বা হেড কয়টা। আমার যদি সারফেস যদি দুইটা হয়, নাম্বার অফ হেডও কিন্তু আমার কাছে দুইটাই থাকবে। ওটার সাথে হচ্ছে গিয়ে আমাদের যতগুলা ক্যাপাসিটি অফ ট্র্যাক, মানে এক ট্র্যাকে কত পরিমাণে ডেটা রাখা যায়। সো এক ট্র্যাকে আমরা আবার কি জানি, এক ট্র্যাকে মাল্টিপল সেক্টর আছে, সেক্টরের ভেতর ডেটা আছে। তার মানে কি এইটা ক্যাপাসিটি অফ ট্র্যাক মানে হচ্ছে গিয়ে দ্য নাম্বার অফ সেক্টরস ইনটু প্রত্যেকটা সেক্টরে কি পরিমাণে ডেটা আছে। দ্যাটস ওয়াই এটাকে আমরা লিখছি ক্যাপাসিটি অফ ট্র্যাক হচ্ছে নাম্বার অফ সেক্টরস ইনটু ডেটা সাইজ ইন ইচ সেক্টর। সো আমরা এটা বের করে ফেলবো কতগুলা ক্যাপাসিটি অফ ট্র্যাক। ক্যাপাসিটি অফ ট্র্যাকের সাথে আমরা গুণ করব আমাদের টোটাল কয়টা সারফেস আছে। সারফেস আছে দুইটা, এটাকে আমরা করলাম। নেক্সট হচ্ছে কি আমাদের করব যে আমাদের লাস্ট একটা জিনিস লাগবে নাম্বার অফ রোটেশন পার সেকেন্ড। ঠিক আছে, এটা কিন্তু আমরা এই যে রোটেশন টাইম থেকেই ক্যালকুলেট করতে পারি। রোটেশন টাইম কি বলতেছে, রোটেশন টাইম বেসিক্যালি এটার উল্টাটা। রোটেশন টাইম বলতেছে যে একটা রোটেট হতে, ওয়ান রোটেট হতে কত টাইম লাগে। এটা যদি আমি পেয়ে যাই এখান থেকে বেসিক্যালি উই ক্যান গেট দ্য ইনফরমেশন। কিন্তু এইখানে আমার বলতেছে কত টাইম বা কত সেকেন্ড বা মিলি সেকেন্ড লাগে। ঠিক আছে, ধরে নিই কত সেকেন্ড লাগে, কিন্তু এইখানে আমার চাচ্ছে হচ্ছে গিয়ে নাম্বার অফ রোটেশন পার সেকেন্ড। ধরে নিই আমার একটা রোটেট হতে লেস সে 5 সেকেন্ড, অবভিয়াসলি 5 সেকেন্ড লাগবে না, ইট উইল টেক মাচ লেস টাইম। বাট ধরে নিই একটা রোটেশন হতে 5 সেকেন্ড টাইম লাগে, তার মানে নাম্বার অফ রোটেশন পার সেকেন্ড উইল বি 5 সেকেন্ডে রোটেট করে একবার, 1 সেকেন্ডে রোটেট করে 1/5 টাইমস। তার মানে এই ভ্যালুটা উইল বি নাম্বার অফ রোটেশন পার সেকেন্ড। সো আমার রোটেশন টাইমটা থেকেই যদি আমি চাই, আমি কিন্তু এই নাম্বার অফ রোটেশন পার সেকেন্ডকে বের করে আনতে পারি। জাস্ট তার এটা হচ্ছে গিয়ে ইউনিটটা উল্টে যাবে, এখানে যেই কাজটা করেছিলাম তার বেসিক্যালি উল্টাটা। সো এইগুলা যদি আমরা দেখি, এইগুলা ইনফরমেশনকে যদি আমরা প্লাগ ইন করি, উই গেট দ্য ট্রান্সফার টাইম। আচ্ছা, এই যে ট্রান্সফার রেট পাই, অ্যান্ড ডেটা টু বি ট্রান্সফারকে ট্রান্সফার রেট দিয়ে ভাগ করলে আমরা ট্রান্সফার টাইম পাই। এখন আমাদের তিনটা জিনিস হয়ে গেল, সিক টাইম, রোটেশন টাইম অ্যান্ড অলসো ট্রান্সফার টাইম। আচ্ছা, সো এখন আমরা একটা ম্যাথ দেখি যেখান থেকে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি বের করে আনতে পারি জিনিসগুলা। সো নেক্সটে যাই। এখানে আমাদের বলা আছে কনসিডার এ ডিস্ক অফ অ্যাভারেজ সিক টাইম 5 মিলি সেকেন্ড। একটা ইনফরমেশন আমার কাছে ডান। ডিস্ক টাইম হচ্ছে গিয়ে আমার সিক টাইম প্লাস হচ্ছে গিয়ে রোটেশনাল লেটেন্সি প্লাস হচ্ছে গিয়ে আমাদের ট্রান্সফার টাইম। সো এই তিনটার মধ্যে সিক টাইম আমি পেয়ে গেছি। সিক টাইম আমার জন্য হচ্ছে আছে 5 মিলি সেকেন্ড। যেহেতু মিলি সেকেন্ড আছে, আমি বাকি সবগুলাকেও মিলি সেকেন্ডে করার ট্রাই করব। দেন ডিস রোটেশন হচ্ছে গিয়ে 6000 আরপিএম, দ্যাট মিনস 6000 রোটেশন পার মিনিট। আমার রোটেশন টাইম কি বলছিল, রোটেশন টাইম বলছিল যে একটা রোটেশন হতে কত টাইম লাগে। সো এখান থেকে আমি কিন্তু ওই ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি। আমার যদি থাকে 6000 আরপিএম পার সেকেন্ড, দ্যাট মিনস 6000 বার ঘুরতে সে সময় নেয় 1 মিনিট বা 60 সেকেন্ড। সে একবার ঘুরতে কত সময় নেবে, সে একবার ঘুরতে সময় নেবে 60 ডিভাইডেড বাই 6000 বা এত সেকেন্ড। এটাকে যদি ক্যালকুলেট করি আই উইল গেট 0.01 সেকেন্ড। যেহেতু একটা ইউনিট দেওয়া আছে মিলি সেকেন্ডে, এটাকে যদি আমি মিলি সেকেন্ডে কনভার্ট করি বা 1000 দিয়ে গুণ করি, আই গেট 10 মিলি সেকেন্ড। ওকে,
সো 10 মিলি সেকেন্ড আমার কি করতে লাগে, একটা ফুল রোটেশন দিতে 10 মিলি সেকেন্ড লাগে। ফুল রোটেশন যদি 10 মিলি সেকেন্ড লাগে, হাফ রোটেশন বা আমাদের অ্যাভারেজ রোটেশন টাইমটা কি হবে, দ্যাট উইল বি divided by 2 which is 5 milliseconds. So my rotation time will be 5 millisecond. দুইটা ক্যালকুলেট করা শেষ, সিক টাইম শেষ, রোটেশন টাইম শেষ। এবার আমরা দেখি আমাদের লাস্টটা বা ট্রান্সফার টাইমটা কত। সো ট্রান্সফার টাইমটা কিভাবে বের করা যায়, সবার প্রথমে দ্য ডেটা টু বি ট্রান্সফার্ড, ঠিক আছে। সো আমাদের প্রথমে হচ্ছে গিয়ে ডেটার সাইজ জানা লাগবে। ওকে, সো আমরা কতটুকু ডেটাকে ট্রান্সফার করতে চাচ্ছি, আমরা দেখি আমরা হচ্ছে 512 বাইটের ডেটাকে ট্রান্সফার করতে চাচ্ছি। দ্যাট মিন্স 512 ডিভাইডেড বাই আমাদের ট্রান্সফার রেট। এখন ট্রান্সফার রেটটা কোথাও আমাদের দেওয়া নাই, সো ট্রান্সফার রেটটাকে আমরা ক্যালকুলেট করব। সো ট্রান্সফার রেটটা আমরা হচ্ছে ক্যালকুলেট করব, এটা আমরা জানি না, এই ভ্যালুটা কি আমরা জানি না। ট্রান্সফার রেট ক্যালকুলেট করার জন্য আমরা কি করতে পারি এটা একটু দেখি। সো প্রথমে আমরা দেখি হচ্ছে কি আমাদের প্রথমে আমরা বের করব এই যে নাম্বার অফ হেড অর সারফেস কয়টা আছে। সো আমাদের কাছে আছে 4টা প্ল্যাটার, প্রত্যেকটা প্ল্যাটারে বোথ সারফেস, তার মানে 2টা সারফেস ইউজ হচ্ছে। দ্যাট মিন্স আমাদের টোটাল সারফেসের সংখ্যা হচ্ছে গিয়ে 8 বা 4 × 2। দেন আমরা ওর সাথে গুণ করব আমাদের কাছে টোটাল কয়টা তার আমার ক্যাপাসিটি অফ ট্র্যাক কত। সো ক্যাপাসিটি অফ ট্র্যাক বেসিক্যালি বোঝায় নাম্বার অফ সেক্টর ইনটু আমাদের ডেটা সাইজ। সো নাম্বার অফ সেক্টর ইনটু ডেটা সাইজ হচ্ছে আমাদের দেখি নাম্বার অফ ইচ, এটা বলা আছে 256। সো এটার সাথে আমি গুণ করব 256, তার সাথে আমি গুণ করব আমাদের ডেটা সাইজ। সো প্রত্যেকটা সেক্টরে হচ্ছে গিয়ে এত পরিমাণে ডেটা আছে, অ্যান্ড প্রত্যেকটা ট্র্যাকে 256টা সেক্টর আছে, তার মানে 256 ইন্টু প্রত্যেকটাতে 256 কেবি করে আছে, কেবি এটা। তার সাথে আরেকটা জিনিস গুণ হয়, ওটা হচ্ছে কি আমাদের রোটেশন পার সেকেন্ড। এখানে কিন্তু আমরা দেখেছিলাম আমাদের কত, আমাদের হচ্ছে গিয়ে নাম্বার অফ একটা রোটেশন হতে বা হাফ রোটেশন হতে কত টাইম লাগে। এখানে আমরা তার উল্টাটা বের করব। আমরা এখন বের করব নাম্বার অফ রোটেশন পার সেকেন্ড। এই জিনিসটাতে আবার ফিরে যায়, আমাদের এই ভ্যালুটা ছিল, দ্যাট মিন্স 6000 রোটেশন 60 সেকেন্ডে। আমাদের এখন কি দরকার, 1 সেকেন্ডে কত, 6000 সেকেন্ডে যদি 60 সেকেন্ডে যদি 6000 রোটেশন হয়, 1 সেকেন্ডে হবে, এটাকে যদি ভাগ দেই, সো ইট উইল বি 100 রোটেশন। দ্যাট মিন্স এটার সাথে গুণ হবে 100। এই যে দেখি এই যে এই ক্যালকুলেশনটা, এটাই কিন্তু ওই ভ্যালু। প্রথমে 4 আসছে কেন, 4 আসছে হচ্ছে কি আমাদের কোত্থেকে আসছে যদি দেখি, 4 আসছে আমাদের নাম্বার অফ প্ল্যাটার্স বা আমাদের নাম্বার অফ সারফেস, টোটাল নাম্বার অফ সারফেস 4 × 2। সেকেন্ড হচ্ছে গিয়ে নাম্বার অফ সেক্টর ইন ইচ ট্র্যাক ইনটু প্রত্যেক সেক্টরে কত ডেটা আছে। এই যে নাম্বার এটা আসছে এটার জন্য, এটা আসছে সরি এটার জন্য এত কেবি ডেটা। ওকে, তারপর ইনটু হচ্ছে কি আমাদের রোটেশন পার সেকেন্ড, ওটা আমরা হিসাব করে দেখছি 100 রোটেশন পার সেকেন্ড হয়। এখন এইগুলাকে যদি আমি ক্যালকুলেট করি, ক্যালকুলেশনের আরেকটা থাকবে,
যে হচ্ছে আমরা বাইটে নিয়ে আসার চেষ্টা করব। সো এখানে কিলোবাইট আছে, কিলোবাইটকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 10 বাইট, অ্যান্ড এইগুলাকে যদি তার করেসপন্ডিং 2 টু দি পাওয়ার n এ নিয়ে আসি তাহলে আমাদের হিসাব করাটা মাচ মোর ইজিয়ার হয়ে যাবে। সো এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, এটাকে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 10, অ্যান্ড লাস্টে 100। তো সবগুলা মিলায় আমি পাই 2 টু দি পাওয়ার 29 ইন্টু 100, দ্যাট ইজ মাই ট্রান্সফার রেট। দ্যাট মিন্স আমি প্রত্যেক সেকেন্ডে এত পরিমাণ ডেটা ট্রান্সফার করতে পারি। তাহলে আমাদের ট্রান্সফার টাইম কত হবে? ট্রান্সফার টাইম হবে ডেটা টু বি ট্রান্সফার হুইচ ওয়াজ 512 বাইট। অ্যাগেইন আমার ইউনিটটা চেক করতে হবে, আমার এটাও বাইটে, এটাও বাইটে, এটা বাইট পার সেকেন্ডে আছে, কিন্তু এই সেকেন্ডটাকে আমি কিসে চাই? ফাইনালি মিলি সেকেন্ডে চাই। সো আই নিড টু কনভার্ট দিস ওয়ান। ওকে, অ্যাগেন আমরা ভাগ দেই। আমাদের কাজটা কি? 512কে আগে বলছিলাম কিছু একটা দিয়ে ভাগ করতে হবে, ওই ভ্যালুটা আমরা এখন জানি, এটা দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে আমরা এই ভ্যালুটা পাই, যে ইউনিটটা পাই দ্যাট উইল বি সেকেন্ড। আমাদের হিসাব কিন্তু এখন সেকেন্ডে না, হিসাব আমাদের এখন জেনারেলাইজ করে ফেলছি আমরা মিলি সেকেন্ড হিসাবে। সো এইটাকে যদি আমি 1000 দিয়ে গুণ দেই তাহলেই কিন্তু আমি তার কোরেসপন্ডিং মিলি সেকেন্ডে ভ্যালুটা পেয়ে যাই। সো এখন আমার এক্সেস টাইমটা কি? সিক টাইম প্লাস হচ্ছে গিয়ে হাফ রোটেশন টাইম বা রোটেশন লেটেন্সি টাইম প্লাস ট্রান্সফার টাইম, এই তিনটাকে যোগ করলে I get this value. So this is my actually the excess time. Okay. সো আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই থাকুক। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে গিয়ে ফার্দার ডিসকাস করবো যতদূর পারা যায়।